ঝাড়গ্রাম বেলপাহাড়ি মুকুটমণিপুর ঘোরার তৃতীয় পর্বে আপনাকে স্বাগত। আগের দুই পর্বে আপনাদের দেখিয়েছিলাম গ্রাম্য উপায়ে সৃষ্ট জুলজিক্যাল গার্ডেন, যেখানে ছিল অসংখ্য জীবজন্তু। এছাড়া পাহাড়ে ট্রেকিং কিভাবে করা যাবে এই বেলপাহাড়িতে, পাহাড় থেকে অপরূপ সুন্দর দৃশ্য, এবার ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা, সুন্দর একটি ঝর্ণা, তার সাথে বিভিন্ন সুন্দর লেক, আদিম মানুষের গুহা, এছাড়াও রয়েছে পশ্চিমবঙ্গের পুরনো মন্দির, এছাড়াও রয়েছে পশ্চিমবঙ্গের পুরনো রাজবাড়ি, আর রয়েছে পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তম বাঁধ, আর সাথে সুন্দর একটি জলাশয়। আপনারা যারা আগের দুটো ভিডিও দেখেছেন তারা ইতিমধ্যেই বুঝে গেছেন আমরা চলে এসেছি ঝাড়গ্রাম বেলপাহাড়ি বাঁকুড়ার তালবেড়িয়া হ্রদ ও মুকুটমণিপুরের তৃতীয় পর্ব অর্থাৎ অন্তিম পর্বে। প্রথম পর্বে আমরা ইতিমধ্যেই বলে দিয়েছিলাম কি উপায়ে ঝাড়গ্রাম বেলপাহাড়ি ও মুকুটমণিপুর দেখলে 2 রাত 3 দিনে পুরো ঘোরাটা কমপ্লিট করা যায়। তোমরা যদি এই ভিডিওটি দেখে না থাকো, তোমাদের ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দেবো। এছাড়াও তোমাদের উপরের ভিডিওর আই বাটনে লিঙ্ক থাকবে, সেটায় ক্লিক করে দেখে নিতে পারো যে 2 রাত 3 দিনে আমরা কিভাবে এই পুরো ঘোরাটা কমপ্লিট করব। আর আমরা প্রথম দিন ঘুরেছিলাম হলো জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে, যেখানে আপনি গেলে পাবেন প্রকৃতির মাঝে অসংখ্য বন্যপ্রাণী। আর এরপরেই আমরা চলে গেছিলাম বেলপাহাড়ির সর্বোচ্চ শৃঙ্গ ট্রেক করে গাদ্রাসিনী পাহাড়ে, যার দৃশ্য সত্যি অপরূপ ছিল। আর তারপরেই চলে গেছিলাম তার পাদদেশে অবস্থিত খান্দারিনী লেকে। আর দ্বিতীয় দিনের সফরে আমাদের ছিল হলো ঢাঙ্গি কুসুম ওয়াটারফল, যার প্রাকৃতিক সুন্দর দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম কেতকি লেকের অপূর্ব দৃশ্য দেখতে। আর ওখান থেকে আমরা চলে গেছিলাম কাকড়াঝোড়ের জঙ্গল। আর কাকড়াঝোড়ের জঙ্গল ঘোরার পর আমরা চলে গেছিলাম সেই লাল জল গুহা, যেখানে আদিম মানুষের নিদর্শন পাওয়া গেছে। তারপর ওখান থেকে চলে গেছিলাম আমরা বাঁকুড়ার তালবেড়িয়া জলাশয়। আমরা ঝাড়গ্রাম বেলপাহাড়ের দিকে কোন হোটেলে ছিলাম, সেই হোটেলটি কেমন ছিল, সেই হোটেলের রুম ভাড়া কত, কোন গাড়ি বুক করেছিলাম, সম্পূর্ণ ডিটেলস জানার জন্য আপনাদের প্রথম ভিডিওটি অতি অবশ্যই দেখতে হবে। আর হ্যাঁ, আমরা ডেসক্রিপশন বক্সে আরও কিছু হোটেলের নাম্বার দিয়ে দেবো, আপনারা চেক আউট করে নিতে পারেন। ইউটিউবে এতদিন তোমরা যা ভিডিও দেখেছো সেখানে সবাই ম্যাক্সিমাম তোমাদের দেখিয়েছে ঝাড়গ্রাম ও বেলপাহাড়ি ঘোরার ভিডিও, কিন্তু ঝাড়গ্রাম ও বেলপাহাড়ি ঘোরার সাথে সাথে বাঁকুড়ার মুকুটমণিপুর বাঁধ ও তালবেড়িয়া জলাশয় একসাথে কিভাবে ঘোরা যায় তার সম্পূর্ণ ডিটেলস থাকবে এই ভিডিওগুলি। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো আজকে শুরু করি আমাদের তৃতীয় পর্ব। দ্বিতীয় দিনে বেলপাহাড়ি ঘোরার পর আমরা ওখান থেকে চলে আসলাম বাঁকুড়ার তালবেড়িয়া জলাশয়, আর তারপর আমরা ওখান থেকে চলে গেলাম বাঁকুড়ার মুকুটমণিপুর বাঁধের উদ্দেশ্যে। তো আমরা চলে আসলাম এখন মুকুটমণিপুর তালবেড়িয়া জলাধার দেখে। ওখান থেকে 35 কিলোমিটার দূর হলো মুকুটমণিপুর। শীতকালে এখানে পর্যটকের প্রচুর সমাগম ঘটে, তার জন্য শীতকাল হিসাবে এই মুকুটমণিপুর বাঁধগুলোকে দেখতে পাচ্ছ উপরে লাইটিং মানে টুনি দিয়ে সাজিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের চড়ার জন্য এই গাড়িগুলো আছে। আর এই পুরো ড্যামটা টোটাল 11 কিলোমিটার। আর এই পুরো ড্যাম ক্রস করার জন্য এখানে অনেক অসংখ্য টোটোও আছে। মুকুটমণিপুর ড্যামের জাস্ট পুরো ভিউটা তোমরা একবার দেখো। মুকুটমণিপুর স্পেশালি সবাই আসে হলো তোমাদের পিকনিক করার জন্য। এখানে দেখতে পাচ্ছ আশেপাশে প্রচুর পিকনিক করার লোক এসছে। এখানে লোকে এসে এই জায়গাটায় এসে পিকনিক করে, বা ওই সাইডেও আরও জায়গা আছে, সব পিকনিক করে সারাদিন কাটিয়ে বাড়ি চলে যায়। তো মুকুটমণিপুরে এসে এখানে তোমাদের বোটিংয়েরও অপশান আছে। আর এই বোটিং করতে পার হেড 50 টাকা করে নেয়, কিন্তু যেহেতু আমাদের গ্রুপেদের 7 জন একবারে সদস্য আছে, তাই একবারে এই বোটটা আমরা ভাড়া করে নিলাম। 300 টাকা হিসাবে নিচ্ছে। তোমরাও এরকম আসলে গ্রুপে আসলে কথা বলে নিয়ে করবে। আর এই যে হলো আমাদের বোট। এবার আস্তে আস্তে আমরা এবার উপরে উঠছি এক এক করে। তো আমাদের বোট আস্তে আস্তে ছেড়ে দিল, আর আমরা এগোচ্ছি। বলছি আমি পারি দাদা, কতক্ষণ ঘোরাবা? পুরোটা আমাকে বাবুরা পুরোটা ঘুরতে কতক্ষণ লাগে? আধা ঘন্টা 35 মিনিট। মানে দাদারা এখানে পুরো যে ড্যামটা ঘুরিয়ে দেবে আমাদের, আর এই পুরো ড্যামটা ঘুরতে মোটামুটি 30-35 মিনিট লাগে। দাদা একটু বলতে এখানে কি কি দেখার জিনিস আছে মোটামুটি? কি ভিউ পয়েন্ট? আচ্ছা আচ্ছা, ও এই টোটোগুলো যাচ্ছে। আচ্ছা, মানে এটা টোটো বুক করে যায় না এমনি ওরা নিয়ে? কত করে নেয় জানো? 500 টাকা। আর নিয়ে আসবে? আচ্ছা, টোটাল সব স্পট ঘুরিয়ে দেবে, নিয়ে যাবে, নিয়ে আসে 500 টাকা।
আচ্ছা, আর এইটা বললা কংসাবতী, আর একটা কি নদী বললা? মুড়ি, কুমারী। কুমারী, কংসাবতী ও কুমারী নদী। আচ্ছা, ওই দূরে কি পাহাড় ওগুলো? আর এই তোমার জলটা কোথাকার বললা? কোন পাহাড়ের জল? বাঘমুন্ডি। ও বাঘমুন্ডির সব জলগুলো এখানে আসে। আচ্ছা, ঠিক আছে। তোমরা যে এই জিনিসটা দেখছো, এখানে মুকুটমণিপুর ড্যামের মধ্যে যে জলগুলো আছে, সেই জলগুলো এখানে ফিল্টার হয়ে এখানের এই জলগুলো খাতড়া, তারপরে যে রানীবাঁধ আছে, সেই সমস্ত এলাকায় এখানে জলগুলো সরবরাহ করা হয়। আর এই জলগুলোই পুরো এইসব জায়গায় এখানে পুরো ফিল্টারেশন হয়। ফিল্টারেশনের কাজ এখানে হয়। এখানে একটা আছে, ওই দূরে একটা আছে। এই হলো মুকুটমণিপুর বাঁধে প্রবেশ করার এন্ট্রি পথ। আর এখান দিয়ে মুকুটমণিপুর বাঁধে প্রবেশ করতে হয়। সামনে অনেক অসংখ্য টোটো, বড় বড় অটো দাঁড়িয়ে আছে, ওইগুলো করেই মুকুটমণিপুরের সাইট সিনগুলো দিয়ে দেখতে। মুকুটমণিপুর এসে এখানে তো সাইট সিনগুলো আছে, তোমরা এখানে টোটো বুক করে যেতে পারো। পরেশনাথ শিবলিঙ্গ মন্দির, পরেশনাথ কালী মন্দির, কংসাবতী কুমারী 2 নদীর মিলনস্থল, আর মুসাফিরানা পার্ক ও ভিউ পয়েন্ট। টোটাল 1.5 ঘন্টা সময় লাগবে। আর এখানে এই ভাড়াটা তোমাদের দেখিয়ে দিলাম। টোটো রিজার্ভ ভাড়া হলো 5 জন 500 টাকা, আর অটো রিজার্ভ ভাড়া হলো 6 জন 500 টাকা। আর এরপর আমরা টোটো রিজার্ভ করে সোজা চলে গেলাম মুকুটমণিপুর বাঁধের সাইট সিনগুলো দেখার জন্য। আমরা চলে আসলাম মুসাফিরানা। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ 10 টাকা টিকিটের বিনিময়ে তোমরা ভিতরে আস্তে আস্তে প্রবেশ করতে পারবে। আর 10 টাকা টিকিটের বিনিময়ে এখন আমরা চলে আছি মুসাফিরানা, তাই তো? মুসাফিরানা এখন সেই শুটিং স্পটে যাচ্ছি। আর খারাপ সেই সিঁড়ি, সব জায়গায় সিঁড়ি, সিঁড়িতে উঠে উঠে আমরা এখন আস্তে আস্তে উপরের দিকে উঠছি সিঁড়ি দিয়ে। এই স্পটটা থেকে জাস্ট ভিউটা একবার দেখো, অসাধারণ লাগছে মুকুটমণিপুরের ভিউটা। আমরা এই রাস্তা বরাবর সোজা এরকমভাবে আসলাম, আর সত্যি এখান থেকে ভিউ পয়েন্টটা দারুণ দারুণ লাগছে। আর দেখো পার্কটা বেশ সুন্দর। আর এই যে চারপাশটা পার্কটা খুব সাজানো গোছানো আছে। আর পার্কের এখান দিয়ে একটা জায়গা আছে, আর এখান দিয়ে পুরো একটা জঙ্গলের মধ্যে স্পট দিয়ে চলে যাচ্ছে। এটা বেশ জঙ্গলের মধ্যে সুন্দর। তোমরা যদি জঙ্গলের দিকটা যেতে চাও তাহলে এই রাস্তা দিয়ে আসতে হবে। এটা পুরোটা জঙ্গলের মধ্যে দিয়ে গেছে। আর ওই দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা বেরোচ্ছে হলো তোমাদের ওই মুকুটমণিপুর ড্যামের সাইডের যে নদীটা, সে নদী দিয়েই যাচ্ছে। এই জায়গাটা হলো বেসিক্যালি একটা পার্কই। ওখানে শুনেছি আগে অনেক শুটিং হতো, তো তোমরা ওই একটা পার্কের মতোই পুরোটা। শুধু এখান থেকে একটা জিনিস ভালো লাগে, এখান থেকে ভিউ পয়েন্টটা, মানে এখান থেকে যে মুকুটমণিপুর ড্যামের শুধু ভিউ পয়েন্টটা, এটা ওয়ান অফ দ্য বেস্ট। আর পার্কটা মোটামুটি ঘোরা হয়ে গেছে আমাদের। ওই পুরো পার্কের মতো, চারপাশে জঙ্গল, বাস ভালো। এখানে অনেক আগে অনেক শুটিং হয়েছিল। যাই হোক, পার্কটা এক্সিস্ট পয়েন্টটা পুরো আবার ঢালুর, যেমন উঁচুর দিকে উঠেছিলাম তেমন আস্তে আস্তে আবার নিচের দিকে নেমে গেলাম। এখন এই সিঁড়ি দিয়ে নেমে হয়তো সামনে পার্কের এক্সিট পয়েন্ট। আর সামনে একটু বসার জায়গাও আছে, পুরো ঘুরে এসে তোমরা পরে বসতেও পারো ওখানে। আর এরপর আমরা চললাম আমাদের পরবর্তী স্পটগুলোর উদ্দেশ্যে। এরপর আমরা চলে আসলাম হলো নদীর মোহনাতে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই নদীটা হলো কংসাবতী। আর এরপরে এই যে সামনের দিক দিয়ে যে আছে নদী, সেটা হলো কুমারী নদী। তাহলে সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এখানেও ঢোকার সময় একটা চেকপোস্ট পাবে, এই মণিপুর ড্যামে ঢোকার সময়। আর এই যে ড্যামটা যেখানে শেষ হচ্ছে, সেখানেও চেকপোস্ট পাবে। আর তোমরা যে টোটো অটোগুলো বুক করবে, ওই চেকপোস্ট থেকে উঠে এই চেকপোস্টের সামনে তোমাদের নামিয়ে দেবে। আর তারপর আস্তে আস্তে এখন আমরা এই চেকপোস্টটা ক্রস করে মোহনার দিকে যাব। আর এই নদীটা হলো, এটা ঠিক মোহনার পাশে, এটা পরেশনাথ কালী মন্দির। আর এই যে সেই মন্দিরটা, এই একটা মন্দির, পরেশনাথ কালী মন্দির। মায়ের মুখটা অসাধারণ লাগছে এখানে, খুব সুন্দর মিষ্টি।
আর এই হলো তোমার দেখতে পাচ্ছ, এইটা হলো কংসাবতী নদী, ঠিক তার পাশেই এই পরেশনাথ কালী মন্দির অবস্থিত। আমরা চলে এসেছি নদীর মোহনার কাছে। এখান থেকে যে নদীটা এসছে এটা হলো কংসাবতী নদী, আর এই যে নদীটা এসছে কুমারী নদী। এই দুটো নদীর মিলনস্থল এখানে। আর এখানে তার জন্য দেখতে পাচ্ছ কিছু দ্বীপেরও সৃষ্টি হয়েছে। আর এখানেও নৌকায় তোমরা ভ্রমণ করতে পারবে এখান থেকে টিকিট কেটে। আর এই যে এখানে কয়টা 3টে দ্বীপের সৃষ্টি হয়েছে এর জন্য। আর আমরা যেহেতু সন্ধেবেলা এসেছি আর চারপাশে কুয়াশা ভর্তি, তার জন্য তোমরা হয়তো একটু অসুবিধা হচ্ছে বুঝতে। দুটো নদীর মিলনস্থল আর চারপাশে এত কুয়াশা যে তোমরা বুঝতে পারবে না। আমরা এবার এন্ট্রি নেব পরেশনাথ অভেদ ভাবতীর্থ। আর পরেশনাথ কালী মন্দির, মোহনা আর এই পরেশনাথ অভেদ ভাবতীর্থ 3টেই একদম পাশাপাশি। আর এই যে মন্দিরটা আছে সিঁড়ির মাধ্যমে এখন আমরা প্রবেশ করতে হবে। তো আস্তে আস্তে আমরা এখন এন্ট্রি নিচ্ছি মন্দিরের ভিতরে। আর এই যে উপরে রয়েছে হলো সেই শিব মন্দির, তোমাদের দেখানোর চেষ্টা হচ্ছে শিব মন্দির। আর এখানে পুজো চলছে, এখানে আছে মহাদেব। এই মন্দিরের পাশে রয়েছে মহাদেব, দেখতে পাচ্ছ এই মহাদেবের পুজো চলছে। আর মন্দিরের পাশে একটা তোমাদের দেখাচ্ছি পাথর রয়েছে, পাথর রয়েছে। আর পাশে এই শিব মন্দির। ড্যামের যে দৃশ্যটা সেটা অপূর্ব লাগে। এখন অন্ধকার হয়ে গেছে তোমরা বুঝতে পারছো না, ওই যে আলোগুলো জ্বলছে সেটার মুকুটমণিপুর ড্যাম। কিন্তু অসাধারণ লাগছে, মানে মুকুটমণিপুর ড্যামে ঠিক সামনেটা এত সুন্দরভাবে সাজিয়েছে, সেটা সত্যি দেখে অসাধারণ লাগছে। তা এরপর সন্ধে হয়ে যাওয়ার দরুন আমাদের দ্বিতীয় দিনের সফর এখানেই সমাপ্ত করলাম। আর বেরিয়ে পড়লাম পরের দিন সকাল সকাল, যেহেতু এটা আমাদের শেষ দিন ছিল, বাকি স্পটগুলো দেখার উদ্দেশ্যে। তো আজকে আমাদের বেলপাহাড়ি ঘোরার 3য় দিন, আর আমরা অলরেডি চলে এসেছি ঘাগড়া ওয়াটারফলসে। এটা 3য় দিনের প্রথম স্পট। আর আমরা অলরেডি আগে 2 দিন ঘোরা হয়ে গেছে আমার, সেই 2 দিনের ভিডিওটা না দেখলে অতি অবশ্যই দেখে নিও। আর আমরা এখন 3য় দিনের প্রথম স্পট ভিজিট করতেছি ঘাগড়া ওয়াটারফলসে। তো আমরা এখন ধীরে ধীরে প্রবেশ করছি ঘাগড়া ওয়াটারফলসের দিকে। তো এই যে ঘাগড়া ওয়াটারফলস তোমরা দেখতে পাচ্ছ, এখন তো জল নেই বললেই চলে। মানে তোমরা যদি একটা শীতকালে আসো, এখানে কোনো তোমরা জল বা কিছু দেখতে পাবে না। মূলত এখানে তোমরা যদি বর্ষাকালে আসো, তখনই তোমাদের এখানকার যে আসল যে সৌন্দর্য সেটা তোমরা উপলব্ধি করতে পারবে। আর এইটা তারাফেনী ড্যামের থেকে খুবই কাছে। তারাফেনী ড্যামের থেকে এটা ডিস্টেন্স হলো 6 কিলোমিটার, আর বেলপাহাড়ি থেকে ডিস্টেন্স হলো 8 কিলোমিটার টোটালি। আর এর পাশে একটা বিএসএফ ক্যাম্প আছে। মানে এটা তোমরা তারাফেনী ড্যাম যাওয়ার সময় এইটা তো ওয়াটারফলসটা পাবে। আর তোমরা দেখতে পাচ্ছ, আর এই যে পুরো ঘাগড়া ওয়াটারফলসটা এখন একদমই জল নেই, পুরো শুকিয়ে গেছে। পুরো মেনলি হলো তোমরা যদি বর্ষাকালে আসো তখনই তোমাদের এই আসল সৌন্দর্যটা পাবে। আর এখানে যে দেখতে পাচ্ছ, এখানে পাথরের অবক্ষয় তৈরি হয়েছে এখানের মধ্যে। আর আমরা যে এখন দাঁড়িয়ে আছি, এই যে দেখো, আমরা এখন এখান দিয়ে হাঁটাচলা করছে যে সবাই। এটা যদি তোমরা বর্ষাকালে আসো না, তোমরা এই জায়গায় এইসব কিছুই পাবে না। তখন এইগুলো পুরো এই জায়গায় জলে ভর্তি থাকে বর্ষাকালের সময়। আর এই যে ঘাগড়া ওয়াটারফলস, আমরা একদম আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। ঘাগড়া ওয়াটারফলসে যদি এই ঝর্ণাটা দেখতে পাও, তোমরা পেয়ে যাবে একটা সাথে উপরি পাও না। এটা শীতকালে ন্যাচারালি দেখতে পাওয়া যায় না, কিন্তু আমরা আজকে আনফর্চুনেটলি চলে এসেছি আর এটা দেখতে পাচ্ছি। তোমাদের ক্লোজ দিয়ে দেখাচ্ছি। পুরো তারাফেনী বাঁধের জলটা এখানে চলে এসেছে। আর ওয়াটারফলসের পুরো দেখটা দেখো, বেশ ভালোই। স্থানীয় ভাষায় এই ঘাগড়া ওয়াটারফলস কথার অর্থ কলসি। আর এই যে পুরো ঘাগড়া ওয়াটারফলস জিনিসটা আছে, এটা পুরো কলসির মতো দেখতে বলে এর নাম হচ্ছে ঘাগড়া ওয়াটারফলস।
আর এটা এখানকার লোকেরা এই যে গ্র্যান্ড ক্যানিয়নের সাথে এর তুলনা করে, কারণ ঠিক অনেকটা ওরকম ধাপ মনে হয় বলে একে গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। আর দেখতেই পাচ্ছ এখন পর্যটকের প্রচুর ভিড়, কারণ শীতের মরশুম, আর শীতের মরশুমে এখানে প্রচুর পর্যটক এখানে আসে। তো দেখতেই পাচ্ছ জয় এখন যাচ্ছে ওই পোর্শনটাতে ঝর্ণাটা আরও ক্লোজ থেকে দেখার জন্য। ও ধীরে ধীরে আরও উপরের দিকে উঠে চলে যাচ্ছে। ওই পারে অলরেডি চলে গেছে। এখন আমরা দাঁড়িয়ে আছি খাগড়া ওয়াটারফলসের ঠিক উপরে। এই যে আমার যে পিছনে আছে খাগড়া ওয়াটারফলস, এই যে দেখতে পাচ্ছ, আর আমরা এখন পুরো খাগড়া ওয়াটারফলসের উপরে দাঁড়িয়ে আছি। আর এই উপরটাও পুরোটা পাহাড়, এখন আস্তে আস্তে উপরে যাব আমরা। এটাও তোমরা দেখতে পাচ্ছ খাগড়া ওয়াটারফলসের উপরে পুরো পাহাড়, এই যে এখান দিয়ে উপরটা পুরো জঙ্গল, আর এই যে খাগড়া ওয়াটারফলস নিচে। আমরা এই পুরো উপরে চলে এসেছি, উপরটা চারপাশে জঙ্গল, এই দেখতে পাচ্ছ চারপাশে জঙ্গল। আর এটার সবচেয়ে সুন্দর ভিউ হলো এই যে দেখতে পাচ্ছ উপর থেকে, সব থেকে যে ভিউটা তোমাদের দেখাবো সেই ভিউটা হলো এটা, অসাম ভিউ। এই যে জলটা এখান থেকে আসছে, এখান থেকে এসে এই যে ওয়াটারফল হয়ে এখানে চলে যাচ্ছে, এটা একদম অসাধারণ লাগছে। এই ছিল তোমাদের পুরো ঘাগড়া ওয়াটারফল। তো এখন আমরা চলে এসেছি তারাফিনি বাঁধের উপর, আর আমরা এই তারাফিনি বাঁধের উপর দিয়ে এখন হাঁটছি। আর আমাদের ঠিক পিছনেই রয়েছে সেই লক গেট, আর এই তারাফিনি ড্যামের টোটাল 10টা লক গেট আছে। তো চলো ড্যামটা পুরো দেখে নিই এবার। বেলপাহাড়ি থেকে মূলত 4 থেকে 5 কিলোমিটার দূরে হলো এই তারাফিনি ড্যাম। আর এই তারাফিনি ড্যামে তোমরা দেখতে পাচ্ছ 10খানা লক গেট আছে, যে দেখতে পাচ্ছ এক একটা করে লক গেট। আর এই যে লক গেটগুলো, এইগুলো মূলত লক গেটটা ইউজ হয় বর্ষাকালে, কারণ বর্ষাকালে অত্যাধিক বৃষ্টির ফলে এখানে জলের পরিমাণ খুব বেড়ে যায়। এই যে দেখতে পাচ্ছ এখানে জলের পরিমাণ বেড়ে যায়, তখন এই ব্যারেজটা মানে তখন এই বাঁধগুলো দেওয়া হয়। এখন তো সব কটা বন্ধ, তোমাদের দেখালাম। আর এই বাঁধটা দেওয়ার মেন যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হলো পানীয় জল, এখানকার স্থানীয় লোকের পানীয় জলের জন্য এটার মেন উদ্দেশ্য। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে জলগুলো এসছে, এখান দিয়ে জলগুলো এসে এখানে আটকে দিয়েছে। আর এটা মূলত কি বলতো, ওই তোমাদের যে মুকুটমণিপুর বাঁধ যেটা আছে, সেই বাঁধটা কংসাবতী নদীর যে জলটা আছে সেই এটার মাঝখানে এটা হলো সংযোজন। আর এখানে এই যে দেখে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা, এই মূলত এই হলো তোমাদের লক গেট। আর এই যে দেখতে পাচ্ছ ড্যামের রাস্তাটা, আর আমরা তোমাদের যে লক গেটগুলো দেখালাম, এই যে দেখো এক একটা লক গেট। এই যেটা 1 নম্বর লক গেট, এটা 1 নম্বর লক গেট। এই 1 নম্বর লক গেট, যে 1 নম্বর লক গেট, যে এটার গেট হলো এইটা। এবার আপাতত সব আটকে আছে, আপাতত এই পাশে দেখতে পাচ্ছ কোনো জল নেই, কারণ সব জলগুলো এখানে আটকে দিয়েছে। আর এরকম করে এই যে দেখতে পাচ্ছ পরপর করে জিনিসপত্র আছে। এই যে এটা 2 নম্বর লক গেট। আর এই যে এই লক গেটটা আপাতত একটু খোলা আছে, তার জন্য এখান দিয়ে জলটা যাচ্ছে। আর 1 নম্বর লক গেটটা দেখলাম বন্ধ। আর এরপর আমরা এগোচ্ছি 3 নম্বর লক গেটের দিকে। 3 নম্বর লক গেটটা, এই যে 3 নম্বর লক গেটও খোলা নেই, ওই হালকা নিচ দিয়ে একটু জল যাচ্ছে। ওটা সবকটাই একটাই শুধু লক গেট খোলা। আর দেখতে পাচ্ছি এরকম করে পরপর 10টা লক গেট আছে, সেই 10টা লক গেটের দিকে আমরা আর গেলাম না। আর এই যে লক গেটে আটকানোর পর, বাঁধের যে অংশটা আটকানোর পর এখান দিয়ে হালকা একটু জল বেরোচ্ছে, দেখো। এই বাঁধের, এটা আমরা উপরের অংশটা দেখালাম, এখন তোমাকে বাঁধের এপারের অংশটা দেখাচ্ছি। এই যে বাঁধের এপারের অংশ। আর এখানে দূরে মূলত দেখছো পিকনিকও করতে আসে। আর এই যে এখান দিয়ে লোকজন ওই যে ওখান থেকে নামছে, নেমে ওই যে লোকজন দেখো জলের মধ্যে ওখানে নামছে, নেমে যাচ্ছে, এনজয় করছে। আর শীতকালেই মূলত এখানে পর্যটকরা বেশি ভিড় করে। আর এটাও সত্যি একটা অসাধারণ একটা প্রকৃতির দৃশ্য যাকে বলে। তো এখন আমরা চলে এসেছি চিল্কিগড়ের কনক দুর্গা মন্দিরের সামনে। আর এখান থেকে মোটামুটি মন্দিরটার ডিস্টেন্স হলো 450 থেকে 500 মিটার। আর পাশে পার্কিং আছে। তো এইখান থেকে 450 থেকে 500 মিটার আপাতত টোটো পরিষেবা বন্ধ থাকে, এখন আছে, মানে এখন যেহেতু সিজন আছে। তার মোটামুটি এমনি সময় তোমরা যদি এই টাইম অন্য সময় আসো, তাহলে এখান থেকে তখন সেখান থেকে টোটোর পরিষেবাও পেয়ে যাবে মন্দিরে যাওয়ার জন্য। অন্য সময় আসলে যখন তোমরা টোটো পরিষেবা পেতে চাও, তাহলে এই টোটো পরিষেবা পেতে গেলে তোমাদের তখন জনপ্রতি ভাড়া লাগবে 50 টাকা করে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরে তোমাদের যেতে হবে কনক দুর্গা মন্দিরে। আর এই রাস্তাটার ডিস্টেন্স মোটামুটি ওই 450 থেকে 500 মিটারে হবে। পাশে পার্কিং আছে, এখানে পার্কিংয়ের জন্য তোমাদের গাড়ি আলাদা করে 50 টাকা করে চার্জ নেয়, সেটা বলে দিলাম।
আর এই যে কনক দুর্গা মন্দিরটা আছে, এই কনক দুর্গা মন্দির একটা পবিত্র উপবন, যা জীববৈচিত্র্যের একটি ঐতিহ্যবাহী স্থান। আর এই যে মন্দিরটা আছে এটা ডুলুং নদীর পশ্চিম দিকে অবস্থিত। আর এটা হলো প্রায় 388টি ভেষজ গুল্ম লতানো গাছের আর 105টি প্রজাতির ওষুধ গাছ রয়েছে এই জঙ্গলটার মধ্যে, মানে এখানে চারপাশে যে আছে। এই কনক দুর্গা মন্দিরে যাওয়ার আগে এখানে কিছু ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি। এখানে দেখো কিছু একটা গাছের নাম লেখা আছে, রক্তপিতা এই গাছটির নাম দেওয়া আছে। আর এখানে নিচে তার বিজ্ঞানসম্মত নামও দেওয়া আছে, ফ্যামিলিও দেওয়া আছে। আর এইভাবে আস্তে আস্তে আমরা এগোতে থাকলাম। মোটামুটি মনে হচ্ছে প্রায় 500 মিটার, তো 4-5 মিনিট তো মনে হয় লাগবে আমাদের ভিতরে যেতে। কিন্তু জায়গাটা খুব সুন্দর, মানে সবুজায়নে ভর্তি। আর তার মধ্যে যে রাস্তাটা, এটা সত্যি অপূর্ব লাগছে। আর এরকম যেতে যেতে বহু এরকম গাছ পাবো, বা গাছ পাচ্ছি যেখানে তাদের নামগুলো, মানে নাম লেখা আছে, তাদের ফ্যামিলি লেখা আছে, সাইন্টিফিক নাম লেখা আছে। মোটামুটি 4 থেকে 5 মিনিট হাঁটার পর আমরা পৌঁছে গেলাম আমাদের সেই মন্দিরে, কনক দুর্গা মন্দির। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ সামনে রয়েছে কনক দুর্গা মন্দিরটি, তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি আমি। এই যে, আর মন্দিরটা বেশ সুন্দর। মন্দিরের সামনের অংশটা দেখো, সামনের অংশটা দেখে এই মন্দিরটা দেখে অনেকটা কেদারনাথের মতো লাগছে। সামনের অংশটা পুরো তোমাদের একটা দুধে আলতা কালারের অংশ, আর পিছনে এই মন্দিরে একটা বেদি আছে, সেই মন্দিরের সেই বেদি অংশটা যেখানে মা আছে সেই অংশটা সাদা। আর তার পাশে আরেকটি মন্দির আছে, এই যে তোমার মন্দির। আর এই মন্দিরটাও ঠিক পঞ্চরত্ন শৈলীতে মন্দিরটা উপস্থাপনা করেছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে একটা দুটো, সামনে এখানে আছে হলো তোমার এই যে 1 2 3 4 আর মাঝখানে একটা, মানে টোটাল পঞ্চরত্ন শৈলীতে এই একটা মন্দির। আর মেন যে মন্দির তোমরা দেখছো এটা হলো মায়ের মেন মন্দির। আর এই মন্দিরটা পুরো সাদা রঙের, আর বেশ চূড়াটাও অনেকটা উঁচু। মন্দিরের ভিতরে যেহেতু ফটো তোলা নিষেধ, তার জন্য আমরা তোমাকে মাকে দর্শন করাতে পারলাম না। কিন্তু মা ছিল পাথরের উপর পুরো সোনা দিয়ে মোড়ানো, মায়ের মুকুটটাও পুরো সোনায় মোড়ানো, মানে মা সত্যি একদম জাগ্রতময়ী যাকে বলে। আর এই মন্দিরে তোমরা যদি পুজো দিতে চাও, আমাদের ঠিক পিছনে দেখো কতগুলো তোমার পুজো দেওয়ার জায়গা আছে। এখান থেকে তোমরা ডালা কিনে এখান থেকে তোমরা মাকে পুজো দিতে পারো। তো কথিত আছে এই কনক দুর্গা টেম্পলের একটা কাহিনী। আজ থেকে বিগত বহু বছর আগে এখানকার জামবনির রাজা ছিলেন গোপীনাথ। তার মেয়ের সাথে ধবল দেবের বিবাহ দেন। তারপরে এই সময় চলছিল এখানকার খুব ভালো স্বর্ণযুগ। এবার একদিন গোপীনাথ মা দুর্গার স্বপ্নাদেশ পান এবং তারপরেই এই মন্দিরটি স্থাপিত করেন, কনক দুর্গা টেম্পলটি। পরবর্তীকালে এটা নতুন মন্দির স্থাপিত হয়। আগে ছিল এই পুরনো টেম্পলটা, এটাকে বলা হতো এখন বড় মহল। এই মন্দিরটার নাম হচ্ছে বড় মহল, কিন্তু এটা পুরনো মন্দির, কিন্তু অ্যাকচুয়াল মন্দিরটা হচ্ছে এই কনক দুর্গা টেম্পলটা। মন্দিরের পাশ দিয়ে ঠিক পাশেই দেখো এই যে এখানে একটি রাস্তা চলে গেছে সিঁড়ি দিয়ে নেমে। আর এই রাস্তা হলো সেই ডুলুং নদী যাওয়ার রাস্তা, যেটা প্রথমেই বলেছিলাম ডুলুং নদীর কোন দিকে অবস্থিত এই মন্দিরটি। আর এখানে আসলে কিন্তু তোমরা কিন্তু খুব সাবধানে যেও, কারণ দেখতেই পাচ্ছ এখানে সামনে বাঁদর রয়েছে, তো এখানে খাবার দাবারগুলো একটু সাবধানে তোমরা। আর এই ডুলুং নদী যাওয়ার সময় তোমরা একটু সাবধানে যেও, কিন্তু এখানে প্রচুর বাঁদর আছে। মানে এখানে তোমরা যদি খাবার দাবার নিয়ে যাবে তাহলে কিন্তু বাঁদর তোমাদের একদম ঘিরে ধরবে, তো সাবধানে যখন এখান দিয়ে যাবে। এ দেখো আমাদের সামনে দূর থেকে তোমরা দেখাচ্ছি, এই যে বাঁদরগুলো বসে আছে, 4-5টা বাঁদর। তো এরা যা কিছু দেখলে আবার টানাটানি করে, তো সাবধান। এই যে ডুলুং নদীর জলটা দেখতে পাচ্ছ, এই ডুলুং নদীর জলে এসেছে আরও 3টে নদী। যেই 3টে নদীটা এসছে ছোটনাগপুর মালভূমি থেকে, সেই 3টে নদী হলো ডেড নালা, কোপাখালা আর পালপাতা নালা। যেই 3টে নদী এখানে এসে এই জলে এসে মিলিত হয়েছে। এরপর দুপুর হয়ে যাওয়ার দরুন আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর আমরা আজকেই ফিরবো। তার জন্য আমরা ঝাড়গ্রামের কনক দুর্গা মন্দির দেখেই সাথে সাথে তার পাশেই একটা হোটেল থেকে খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়ার পর ওখান থেকে সোজা চলে গেলাম হলো ঝাড়গ্রাম রাজবাড়িতে, যেটা ছিল আমাদের অন্তিম স্পট। এই রাজবাড়িটি ঝাড়গ্রামের পুরো কেন্দ্রে অবস্থিত। 1592 খ্রিস্টাব্দে এই রাজবংশের সূচনা হয় রাজা সর্বেশ্বরের হাত ধরে। সেই সময় আদিবাসী সম্প্রদায়ের রাজা মলদ্বীপকে পরাজিত করে মল্লদের এই উপাধি পান, আর তার তখন থেকেই এই মল্ল রাজবংশের সূচনা। 1931 খ্রিস্টাব্দে রাজা নরসিংহ মল্লদের এই রাজপ্রাসাদটি নির্মাণ করেন।
এবং এই রাজপ্রাসাদের দোতলায় এই বংশের সদস্যরা বাস করেন। সব মিলিয়ে টোটাল 10টা রুম আছে। অনুমতি না পেলে এই ভিতরে প্রবেশ করা যায় না, না হলে আমাদের মতো বাইরে থেকে এরকম ফিরে যেতে পারবে। আর এই ঝাড়গ্রাম রাজবাড়ির পাশেই দেখো একটা বোর্ড আছে, এই যে ওয়েবসাইটটা, এখান থেকেই তোমরা বুকিং করে নেবে এখানে আসার আগে। আর এরপর তোমাকে গেটের ভিতর দিয়ে আমরা সামনেটা দেখানোর চেষ্টা করছি। এই দেখো এখান দিয়ে একটা সোজা লালমাটির রাস্তা চলে গেছে, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ রাজবাড়ি, ওই রাজবাড়ির এইটুকু অংশই দেখা যাচ্ছে, এর থেকে বেশি দেখা যাচ্ছে না। তবে দেখে মনে হচ্ছে এখনও বেশ সাজানো গোছানো আছে ভিতরটা, যেহেতু পর্যটক প্রচুর আসে। আর এখানে আসার পর একটা সবথেকে আশ্চর্য জিনিস হলো ময়ূর। এই রাজবাড়ির পাশে দেখছো আমাদের ভারতীয় জাতীয় পাখি ময়ূর ঘুরে বেড়াচ্ছে, যেটা রাজস্থানে এরকম দেখা যায়। আর তারপর আমি ঝাড়গ্রামে আসার পর এটা দেখতে পেলাম, এখানে আরও 2-3টে শুনলাম ময়ূর আছে, তারা এরকমভাবে ঘুরে বেড়ায়। তো আমাদের এই যে ট্যুরটা হলো 2 রাত আর 3 দিনের। তা আমরা কি করেছি, প্রথম দিন করলাম হলো তোমাদের ঝাড়গ্রামে আমার স্টেশনে নামলাম, ওখান থেকে আমাদের গাড়ি বুক করা ছিল, গাড়িতে উঠলাম, সেই গাড়ি আমাদের ডিয়ার পার্ক ঘোরালো। ডিয়ার পার্ক ঘোরার পর সেখান থেকে সোজা চলে গেলাম বেলপাহাড়ির উদ্দেশ্যে। আর বেলপাহাড়ি গিয়ে ওখানে গাররাসিনী পাহাড়, তারপরে খাতরানি লেক দেখে প্রায় সন্ধে হয়ে গেছে, তাই আমরা ফিরে আসলাম হোটেলে। আর সেকেন্ড দিন আমরা ডাইরেক্ট চলে গেলাম গাড়ি করে কাকড়াঝাড়। আর কাকড়াঝাড়ের ওখানে ঢাঙ্গি কুসুম বা হুদহুদি ওয়াটারফলসটা দেখে নিলাম। ওখান থেকে চলে আসলাম আমরা কেতকি লেক, আর কেতকি লেক থেকে ডাইরেক্ট চলে গেলাম লাল জল গোয়া। আর লাল জল গোয়া থেকে বাঁকুড়ার ডিস্টেন্স খুব একটা বেশি না, 30 থেকে 35 কিলোমিটারের মতো। তার জন্য আমরা সেদিন ওখান থেকে বাঁকুড়ার প্ল্যানটা করে নিলাম। আর ওখান থেকে ডাইরেক্ট চলে গেলাম তালবেরিয়া যে ড্যামটা আছে বা তালবেরিয়া লেকটা আছে, জলাধার যাকে বলে, তা ওটাও বাঁকুড়ার মধ্যে পড়ে একটা অন্যতম সেরা স্পট। আর ওখান থেকে ডাইরেক্ট চলে গেলাম বাঁকুড়ার আরও একটা সেরা আকর্ষণ মুকুটমণিপুর। তো এইভাবে আমাদের সেকেন্ড দিনের ঘোরা কমপ্লিট হয়ে গেল। আর তৃতীয় দিন যখন হলো, তৃতীয় দিনে আমাদের বেলপাহাড়ির মোটে 2টো স্পট আর বাকি আছে। তার জন্য আমরা ওখান থেকে ফার্স্টে চলে গেলাম ঘাগড়া ওয়াটারফলস বা ঘাগড়া জলপ্রপাত, আর ওখান থেকে চলে গেলাম তারাফেনি ড্যাম। আর এইভাবে আমাদের বেলপাহাড়ি ঘোরা কমপ্লিট। তারপর আমরা ফেরার পথে ঝাড়গ্রামে ধরে আসছিলাম, তার জন্য ওখান থেকে ডাইরেক্ট চলে গেলাম ঝাড়গ্রামের কনক দুর্গা মন্দির, তারপর ঝাড়গ্রাম রাজবাড়ি। আর ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে স্টেশন খুব কাছে বলে ওখান থেকে ডাইরেক্ট স্টেশনে চলে আসলাম। এই ছিল আমাদের 3 দিনের টোটালটা। আমরা যেই প্রসেসে বললাম সেটা আমার কাছে খুব সুবিধাজনক মনে হলো, বা আমাদের যে গাড়ি বুক করেছিলাম তারাও যেভাবে বললো বা তারাও এই প্রসেসে বলাতে সেটা আমাদের ক্ষেত্রে সুবিধাজনক মনে হলো। সেটা তোমাদের ক্ষেত্রেও হতে পারে, তোমরা যদি এই উপায় অবলম্বন করো। এই ক্ষেত্রে তোমরা ঝাড়গ্রাম, বেলপাহাড়ির সাথে বাঁকুড়া 3টেই দেখতে পাবে। তো এই ছিল আমাদের পুরো ট্যুরটি। আমাদের এবার গাড়ি খরচটা বলে দিই। আমরা যে গাড়ি বুক করেছি, মানিকদার গাড়ি বুক করেছিলাম। ওর এখানে যে গাড়ি ওনার ছিল তার নাম হলো মানিকদা, তার কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যেটা বলে দিই, আমরা বেলপাহাড়ি, ঝাড়গ্রাম আর বাঁকুড়ার মুকুটমণিপুর, তালবেরিয়া, জলাধার এই অংশটা ঘুরেছি। এই অংশটা ঘুরতে আমাদের কাছে 7,500 টাকা চেয়েছিল, আমরা সেটা 7,200 করেছি। কিন্তু তোমরা যদি শুধু বেলপাহাড়ি ঘুরতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমাদের 5,000 টাকা পড়বে। মানে তোমরা স্টেশন থেকে পিক আপ করে পুরো 3 দিন পুরো ঘুরিয়ে তারপরে আবার স্টেশনে ড্রপ করে দেবে। এই টোটাল প্যাকেজটা শুধু বেলপাহাড়ি, ঝাড়গ্রাম ঘুরলে 5,000। আর তোমরা যদি এর সাথে ওই বাঁকুড়ার মুকুটমণিপুর আর তালবেরিয়াটা অ্যাড করো সেক্ষেত্রে 7,200, মানে আমাদের 2,200 টাকা এক্সট্রা দিয়ে বাকিটা আমাদের বাঁকুড়ার তালবেরিয়া ড্যাম আর তোমার মুকুটমণিপুরটা ঘোরা হয়ে গেল। কথায় আছে সময় কখনো থেমে থাকে না। তো এইভাবেই আমাদের 3 দিন যে কীভাবে কেটে গেল বোঝাই গেল না। তো আমাদের ঝাড়গ্রাম, বেলপাহাড়ি আর বাঁকুড়ার 2 রাত 3 দিনের ঘোরা কমপ্লিট। তো এখন বাড়ি যাওয়ার পালা। আর আমরা দাঁড়িয়ে আছি ঝাড়গ্রাম, আর এখান থেকে ট্রেন হলো 6:14 হাওড়া জনশতাব্দী। এই ট্রেন ধরে আমরা বাড়ি যাব। তা আমরা যেইভাবে ঘুরছি তোমরাও ঝাড়গ্রাম এসে সেইভাবে ঘুরতে পারো, ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, বাঁকুড়া 3টে একসাথে। তো এইভাবে পুরো ভিডিওটা আমাদের শেষ হলো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাস্ট, আর ভিডিওটি কমেন্ট করতে একদম ভুলবে না। আর ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকলে ফেসবুকের পেজটি ফলো করে নিও আর ভিডিওটি লাইক করে নিও। তা আজকের মতো টাটা, বাই বাই।